আশুলিয়া শিল্পাঞ্চলে ফের অসন্তোষ, পোশাক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির অভিযোগ শ্রম উপদেষ্টার। ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরেই মোট সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১১৪৪। বিমানবন্দরে ৩ কিলোমিটার এলাকা নো হর্ন জোন ঘোষণা, শব্দ দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। এবং মেহেরপুরের গাংনীতে অপরিকল্পিত ড্রেনেজে জলাবদ্ধতা, দূষণ দুর্গন্ধে ভোগান্তিতে শহরবাসী, দ্রুত সংস্কার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। শ্রমিক অসন্তোষে আবারও অশান্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে বেশিরভাগ প্রতিষ্ঠান খুললেও একটি কারখানা বন্ধ থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের সাথে সংঘাতে জড়ায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সোমবার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণার পর থেকে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। মঙ্গলবার বার্টস গ্রুপের একটি কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আন্দোলনে নামে, অবরোধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। কর্মচারী আছে, তাদের গত 22 সাল থেকে 4 মাসের বেতন বাকি আছে। মালিক পক্ষ থেকে আমাদের যে দেনা পাওনা আছে এটা পরিশোধ করবে, 1 মাসের বেতন ভাতা সব দিয়ে দেবে, অগ্রিম যেটা আগের যে পাওনা দেওয়া আছে ওইগুলাও দিবে, কিন্তু সেই ক্ষেত্রে তারা আমাদের 1 মাসের বেতনটাই দিছে। আজকে 30 তারিখ দেওয়ার ডেট, সেই ক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে রাস্তায় নেমেছি। এদিকে বাইপাইল এলাকার শ্রমিকরা টানা 24 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করায় নবীনগর চন্দ্রা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে স্থবির হয়ে পড়ে ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক। দীর্ঘক্ষণ আটকে থাকার এক পর্যায়ে পোশাক শ্রমিকদের সাথে সংঘাতে জড়ায় পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও কাজে আসেনি বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক। আমরা মালিক কর্তৃপক্ষ এবং ওই গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলতেছি, যে কোনো সময় এই যানজট যেটা যারা রাস্তা ব্যারিকেডে বসে আছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে তাদেরকে এই রাস্তা থেকে উদ্ধার করার জন্য পরিকল্পনা নিয়েছে এবং যৌথ বাহিনী এবং সেনাবাহিনী, পুলিশ সবাই একসাথে কাজ করতেছে। এদিকে আশুলিয়ায় 14টি ছাড়া সব তৈরি পোশাক কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজা ঘিরে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 166 জনে। গত 24 ঘন্টায় 1144 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 3495 ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যার মধ্যে 1736 জন ঢাকার বাইরের। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 32,082 জনে। শব্দ দূষণ বন্ধের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিমানবন্দরের প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে বিভিন্ন উদ্যোগকে সাধুবাদও জানান তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরের দুই পাশে 3 কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন ঘোষণা সংক্রান্ত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সরি, আমি জানি না। সরি।
এখানে লেখা নাই কোথাও? খেয়াল করিনি। আমার জানা ছিল না, তাই এখন আপনি বলছেন জানতে পারছি। যানবাহন চালকরা জানেনই না বিমানবন্দর এলাকায় হর্ন বা বেপু বাজানো নিষেধ। হযরত শাহজালাল বিমানবন্দরের দুই পাশে 3 কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন ঘোষণা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। এতে পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করা হবে বলেও জানান তিনি। আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে, গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না, এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব। এর আগে 3 কিলোমিটার এলাকাকে নো হর্ন জোন উদ্বোধন অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল করা সম্ভব। যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নিরাপ এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র এবং বাস্তবায়ন করব, যাতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলকে সবাইকে একটা ভালো অভিজ্ঞতা দিতে পারি। এছাড়া আরও আশ্বস্ত করতে চাই যে আমাদের এই নীরব এলাকা কর্মসূচি শুধু অল্প কয়েকদিনের জন্য নয়, বরং সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘমেয়াদী হবে এবং এক্ষেত্রে আপনার সবার সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে একটি র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সালাম মুর্শিদিকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, বরিশালের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা? করা হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। আমি অবস্থান করছি। গত কয়েকদিনে সারা দেশের নয় বরিশালে হচ্ছে এ পর্যন্ত বরিশাল কলেজে। আমি এখন এখানে যে ওয়ার্ডটি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে সেই ওয়ার্ডটিতে আছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে কি অবস্থা, এখানে কি পরিমাণ রোগী ভর্তি হয়েছে। গত কয়েকদিনে বরিশাল বিভাগে 2732 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে আক্রান্ত হয়ে। এর মধ্যে 18 জন মারা গেছে। সেপ্টেম্বর মাসে মারা গেছে 7 জন। তবে এ সংখ্যা শুধু সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর হলেও বরিশাল অঞ্চলে প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো কয়েকগুণ বলে মনে করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমি এখানে যে চিকিৎসকরা কর্মরত আছেন, আমি একটু যদি তাদের সাথে কথা বলি যে আসলে কেমন চিকিৎসা দিচ্ছেন ডেঙ্গু রোগীদের। ম্যাম, আমি একটু কথা বলতেছিলাম যে আসলে সরাসরি আমরা আছি যে কিভাবে কত রোগী পাচ্ছেন এবং হিমশিম খাচ্ছেন কিনা চিকিৎসা দিতে। একটু তো হিমশিম খাওয়াই লাগতেছে। এই যে রোগী যে বেড়ে গেল, তো এটা কারণ হিসেবে কি মনে করছেন? বৃষ্টি বাড়ছে, আশপাশে পানি জমতেছে, মশা বেশি বুঝতে হতেছে, এই জন্য আর কি। আমরা শুনছিলাম যে এখানে কর্তব্যরত চিকিৎসক, আমরা একটু কথা বলবো এখানের যে নার্স রয়েছেন তারা যে আসলে কেমন আপনারা চিকিৎসা দিচ্ছেন এবং যে পরিমাণে রোগী আপনারা সামলে উঠতে পারছেন কিনা। সরকারের উচিত এই বিষয়টি নজরদারি করা, কারণ সরকার যদি নজরদারি না করে তাহলে দিন দিন ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি রূপ নেবে।
এই ছিল আমার বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। মার্জিয়া। শামীম, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় চরম ভোগান্তিতে পথচারী, ব্যবসায়ী ও এলাকাবাসী। ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি বর্জ্য ও দূষিত পানিতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ ছোট বড় সবাই। চিত্রটি মেহেরপুরের গাংনী বাজারের। এই অবস্থায় দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহেরপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গত কয়েক বছর আগে গাংনী বাজারে ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দুটি প্রকল্প নেওয়া হয়। কাজ পায় কুষ্টিয়ার রোমান এন্টারপ্রাইজ ও ভোলার মনির ও কোহিনুর নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে 25 কোটি টাকা ব্যয়ে 7,300 মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গিয়েছে, যে কারণে রাস্তায় বৃষ্টির পানি জমে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। দুর্ভোগ পানির যে অবস্থা, গাড়ি ঘোড়া চলাফেরা সার্বিকভাবে দুরবস্থা, সেই দুরবস্থা আমরা দ্রুত নিরসন চাই। ব্যবসায়িকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রাস্তার যে অবস্থা। এইভাবে যদি রাস্তা থাকে তাহলে আসলে কাস্টমারের আনাগোনা খুবই কম। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, যা আমাদের যাতায়াতের জন্য এতটা ঝুঁকিপূর্ণ। কাজের ধীরগতির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে সেখানকার বাসিন্দাদের। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন স্থানীয়রা। দেন তো খালি নাম মাত্র করে ধুইছে, পানি নামার তো কোনো ব্যবস্থাই নেই। চাকা কোথায় যাচ্ছে তা ঠিকই নেই। অকল্পিতভাবে একটা ড্রেন তৈরি করছে, ড্রেনের যে পানি নিষ্কাশন ঠিকভাবে হচ্ছে না, অনেক ধীর গতিতে হচ্ছে, যে কারণে এই জায়গায় যদি কাজটা হবে দ্রুত, কিন্তু সেই জায়গায় কাজ দেখা যাচ্ছে যে 10 জনের জায়গায় 2 জন দিয়ে কাজ করাচ্ছে। ড্রেনের সমস্যা, আমার দোকানে যেতে পারছি না, আমি গাড়ি ঘোড়ার ব্যবসা করি ভাই, আমি সেই ব্যবসাও আবার টোটাল বন্ধ হয়। গাংনী পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এ যেন কাজীর গরু, কাগজে আছে গোহালে নেই। দীর্ঘ 20 বছর ধরে পরিত্যক্ত নাটোরের দুস্থ ভবঘুরে মহিলা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, অথচ থেমে নেই কেন্দ্রটির বিভিন্ন খাতে ব্যয়। বিদ্যুৎ বিল, ভ্রমণ ভাতা, উৎসব খরচ সহ কেনাকাটার ব্যয় দেখিয়ে কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা সমাজসেবক কর্মকর্তার বিরুদ্ধে। কোনো কার্যক্রম না থাকলেও কিভাবে অর্থ ব্যয় হয় তার কোনো ব্যাখ্যাও নেই সামাজিক উন্নয়নের এই কর্তার কাছে। নাটোর থেকে রাশেদুল ইসলামের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2004 সালের 23 জুন নাটোরের একডালায় 3 একর জমির উপর দুস্থ ছিন্নমূল নারীদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হয়। শুরুতে 100 জন মহিলার আবাসন ব্যবস্থা, প্রশিক্ষণ স্কুল, স্টাফ হাউস ও মেডিকেল সেন্টার নির্মাণের পাশাপাশি 14 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। শুধু এর অবকাঠামোগত উন্নয়নেই ব্যয় হয় 5 কোটি টাকা। কিন্তু নির্মাণের মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হয়, বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। তখন থেকেই 3 জন কর্মচারীর মধ্যে আশ্রয়ণ কেন্দ্রটি দেখাশোনায় নিয়োজিত আছেন 1 জন, আর অন্য 2 জনকে অন্যত্র সংযুক্ত করেছে জেলা সমাজসেবা অফিস। 3টে কর্মচারী 3 জায়গায় থাকে, এখন দেখা যাচ্ছে 1 জন থাকে আর 2 জন চলেই গেছে। এলাকাবাসী আকুল আবেদন এবং দাবি জানাচ্ছি যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি খোলা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখান থেকে উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটা কার্যক্রম হচ্ছে না। অভিযোগ রয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে কেন্দ্রের সরকারি ভবনে সরকারি খরচেই ব্যক্তিগত গোখামার গড়ে তুলেছেন অফিস সহায়ক। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, আমি ভবঘুরের স্টাফ। এটা আমরা 2004 থেকে আমরা এখানে দেখাশোনা করি। এটা সরকারি একটা নাম দিয়েছিল, আমরা শুনতাম যে ভবঘুরিয়া এটা মানুষের যারা পঙ্গু বা ওরার জন্য একটা চালু হবে, কিন্তু এরপর তো আর কিছু হয়নি। বিগত 22 বছর ধরে দেখছি এই জিনিসটা এইভাবেই পড়ে রয়েছে, কিন্তু এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি জেলা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। বাড়ির খবর আসলে আমি জানি না, কিন্তু প্রতিষ্ঠানটা দখলে রাখার জন্য দেওয়া হয়েছে। তবে অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অভিযোগটা আমার তদন্ত করতে হবে, তদন্ত করে যদি যথাযথ হয় তদন্তপূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছরের 29 এপ্রিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওই সমাজসেবা কর্মকর্তাকে পাবনায় বদলি করলেও তিনি নাটোরেই রয়ে গেছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
সাতটি মহিষ দিয়ে খামার শুরু করে এখন সফল খামারি বগুড়ার সোনাতলার হাজী হাসান আলী আকন্দ। বর্তমানে তার খামারের মহিষের সংখ্যা ৭৫টি। সংসারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি সৃষ্টি করেছেন কয়েকজনের কর্মসংস্থানের সুযোগও। আর এলাকাবাসীর কাছে তিনি এখন সফল খামারের উদাহরণ। বগুড়ার সোনাতলা থেকে মোশাররফ হোসেনের তথ্যে আর জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আমিষের চাহিদা পূরণে গরুর পাশাপাশি মহিষও বেশ এগিয়ে। মহিষের মাংসের চর্বি ও কোলেস্টেরল কম থাকায় দেশে বিদেশে এর বিপুল সম্ভাবনাও রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে প্রায় ২০ বছর আগে ৬০টি বাচ্চা মহিষ দিয়ে বগুড়ার সোনাতলায় খামার গড়ে তোলেন আলহাজ হাসান আলী আকন্দ। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে ৭৫টি মহিষ রয়েছে। ২৮টি দুগ্ধবত মহিষ থেকে প্রতিদিন ১১০ লিটার দুধ পাচ্ছেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই মহিষ পালনে আগ্রহী হবেন বলে মনে করেন হাসান আলী। আজকে আমার খামারে ৭৫টা মোষ। সরকার একটু মোষের জন্য একটা ঘর, একটু খাদ্য দিলে আমার পক্ষে খুব সুবিধা। হাসান আলীর মহিষ পালনের সাফল্যে দারুণভাবে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। অনেকগুলো মোষগুলো যেমন একসাথে হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। আসলাম বেড়ানোর জন্য, আসে দেখি এই সাইডে অনেকগুলো মোষ ভিজা, এই হাউস করে মোষগুলো দেখার জন্য। মোষগুলো দেখতে আমার দৃশ্যটা খুব ভালো লাগে। মহিষগুলো থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিজেদেরও কষ্ট হয় বলে জানান প্রতিপালকরা। খোলা আকাশের নিচে আপনার মোষ নিয়ে বসবাস করে থাকার লাগে এবং কি আমাদের পক্ষে খুব কষ্ট দেয়। আইসি বীরের মধ্যেও আমাদের খুব কষ্ট হয়, মানে খোলা আকাশের নিচে থাকার লাগে আমাদের খুব পরিশ্রম হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে হাসান আলীকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়ার দাবি করেন এই কর্মকর্তা। পরামর্শ যেগুলো দরকার সেগুলো পরামর্শ নিয়ে যান এবং উনি বেশ ভালো লাভ করছেন এই খামার। বিগত কয়েক বছরে দেশে মহিষ বাড়লেও এর মাংস এখনো জনপ্রিয় হয়নি উল্লেখ করে এ বিষয়ে প্রচারণা বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আশুলিয়া শিল্পাঞ্চলে ফের অসন্তোষ, পোশাক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টির অভিযোগ শ্রম উপদেষ্টার। ডেঙ্গুতে দেশে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে মোট সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১১৪৪। বিমানবন্দরের ৩ কিলোমিটার এলাকা নো হর্ন জোন ঘোষণা, শব্দ দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। এবং মেহেরপুরের গাংনীতে অপরিকল্পিত ড্রেনেজে জলাবদ্ধতা, দূষণ দুর্গন্ধে ভোগান্তিতে শহরবাসী, দ্রুত সংস্কার দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।